চোরাচালানের অভিযোগে আটক বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ সহ ৫ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর। অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জন ২ দিনের রিমান্ডে। ৩ দিনেও জট খোলেনি হত্যা রহস্য। অস্তিত্ব সংকটে জামায়াত, নিষিদ্ধ হলে সরাসরি যুক্ত হতে পারে জঙ্গি সংগঠনের সাথে, বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি রাশেদুর রহমান। শিরোনাম শুনছিলেন, চলে যাব পুরো খবরে। স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক ইমদাদুল ইসলাম সহ সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গেল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সম্প্রতি স্বর্ণ সহ আটক হওয়া কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলের স্বীকারোক্তি আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলে অভিযান। এদিকে বিকেলে তাদের আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। একদিন পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরা পড়ে স্বর্ণ। কখনো পরিমাণ বেশি, কখনো কম। জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করা হয়। তবে এবার ঘটল ব্যতিক্রম। রক্ষকই হয়ে গেলেন ভক্ষক। গ্রেফতার করা হলো স্বর্ণ চোরাচালানের হোতা খোদ বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক এমদাদুল ইসলাম ও চিফ ক্যাপ্টেন সহ মোট ৫ জনকে। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি স্বর্ণসহ গ্রেপ্তার হওয়া কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলের স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যান্যদের মধ্যে রয়েছে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন, মোজাম্মেল হক ও ঠিকাদার পলাশ। আরও বেশ কয়েকজনের নাম আসলে এই তদন্তকালে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। তো যাদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা নিশ্চিত হব তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসা হবে। যে পদেই থাকুন বা কিংবা যেখানেই থাকুন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের মধ্যে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের আরও কয়েকজনের নাম এসেছে যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে। এছাড়াও আরও ২-১ জন পাবলিক আছে যাদের সম্পৃক্ততা যাচাই করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দুবাই থেকে এসব স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণের মূল হোতা শফিউল আজম মিন্টুকে গ্রেফতার করে দেশে আনার চেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। কে কে ওই ফ্লাইটে থাকবে, কে নিয়ন্ত্রণ করবে, এই পুরো বিষয়টা তারাই আসলে নিয়ন্ত্রণ করে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 11:30টার দিকে মহানগর আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়। এরপর 10 দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত তাদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আশা, রিমান্ড শেষে হত্যার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিন শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জনের পর সমাজবিজ্ঞান ছাড়া সচল রয়েছে সব বিভাগ। তদন্তের দৃষ্টিকোণ এই জঙ্গিদের দিকে তীক্ষ্ণভাবে বিদ্ধ হয়েছে। ফলে এই রিমান্ড যে মঞ্জুর হয়েছে এটা যথার্থ হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল তথ্য উদ্ঘাটন করা হওয়া উচিত। আমরা তো চাচ্ছিলাম কি যে রিমান্ড না মঞ্জুর হোক। আমরা মনে করি কি যে মূল ঘটনাকে পাশ কাটানোর একটা বিষয় এখানে কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই মামলা 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং এই মামলা ডিটেক্ট হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হত্যাকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলামকে খুনের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। জানা যায়নি হত্যার দায় স্বীকার করে ইন্টারনেটে দেয়া বার্তা রহস্যেরও। এমন অবস্থায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আর স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া জিজ্ঞাসাবাদের নামে পুলিশে হয়রানির অভিযোগও করেছেন কেউ কেউ। আক্তারুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল মুস্তাফিজ। 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম হত্যার 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটিত হয়নি এর রহস্য। হত্যার মাত্র 5 ঘন্টার মাথায় দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন ফেসবুকে স্ট্যাটাস দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা টিম গঠন করছে এবং তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রযুক্তি ব্যবহার করতেছে। এটা হয়তো পজিটিভ রেজাল্ট আশা করা যায়। এখনো অপরাধী শনাক্ত না হয় ক্ষুব্ধ তার সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ, হতাশ জনপ্রতিনিধিরাও। বিষয়টি নিয়ে কতদূর কি হচ্ছে আমরা এখনো সেভাবে কোনো আশা পাইনি বা দেখছিও না। এখন পর্যন্ত প্রকৃত অপরাধী তো শনাক্ত করা হয়নি। তদন্ত কমিটি গঠন করা হয়, ধরা হয়, দোষী বলে ধরা হয় অনেকে, কিন্তু ফলাফল আমরা পাই শূন্য। আমি মনে করি যে এটা হলো গোয়েন্দা বিভাগের একটা দুর্বলতা জঙ্গিদের সম্পর্কে এবং তাদের তৎপরতা সম্পর্কে এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য ঘাটতি রয়েছে এবং এই দুর্বলতা পূরণ না করলে আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারবো না। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হয়রানির অভিযোগ করছেন অনেকেই। প্রকৃত আসামি না ধরে আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, আমাদেরকে আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা তো হেল্প করছিলাম পুলিশকে যে জিনিসটা আমরা জানাই, এতটুকু আমাদের অপরাধ, তাছাড়া তো আমাদের কোনো অপরাধ নেই। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে 592 যাত্রী সহ ট্রলার আটকের ঘটনায় 97 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করেছে নৌবাহিনী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানায় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মিয়ানমারের 82 নাগরিক আর মানব পাচার আইনে 16 পাচারকারীকে আসামি করা হয়। বাকিদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন আহমেদ। আটককৃতদের বিকেলে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত পেমা চাঁদেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যান তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে কথা বলেন তারা। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পেমা চাঁদেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটান সফরেরও আমন্ত্রণ জানান এ সময়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ আমলে নেয়ার বিষয়ে খালেদা জিয়ার করা লিভ টু আপিল আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি শুরু করেন বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন। দুপুরে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেন। বিশেষ জজ আদালত 3 এই দুর্নীতি মামলার অভিযোগ আমলে নেয়ার পর এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া। সেই আবেদন খারিজ হওয়ার পর লিভ টু আপিল দায়ের করেন তিনি। গত সোমবার থেকে এই আবেদনের শুনানি শুরু হয়। কেউ কারাগারে, কেউ বা আত্মগোপনে, আর শীর্ষ নেতাদের মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি। এমন অস্তিত্বের সংকটে থাকা জামায়াতের পক্ষে দেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফেরা আর সম্ভব নয়, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যুক্ত হতে পারে দলটির নেতাকর্মীরা। তবে সামাজিক সাংস্কৃতিক কারণে খুব বেশি প্রভাব বিস্তারের সামর্থ্য তাদের নেই। সারওয়ার সুমনের রিপোর্টে বিস্তারিত। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। 1971 সালে বাঙালি হত্যা নির্যাতনে হানাদারদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত যোগায় সংগঠনটি। ইতিহাসের নির্মম বাস্তবতায় 1979 স্বাধীন বাংলাদেশে শুধু ডালপালা বিস্তারই নয়, প্রকাশ্যে রাজনীতিরও সুযোগ পায় তারা। এর পরের সময়টা আরও কলঙ্কিত। ক্ষমতার রাজনীতিতে জামায়াতকে পাশে নিয়ে চলেছে দেশের প্রধান দুই দল। এই সময়ে রাজনৈতিকভাবে তো বটেই, অর্থনৈতিকভাবেও ফুলে ফেঁপে ওঠে জামায়াত। দেশের কয়েকটি জেলায় তৈরি হয় ভোট ব্যাংক। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হবার পর থেকে অস্তিত্ব নিয়ে সংকটে দলটি। প্রতিনিয়তই দিতে হচ্ছে শক্তিমত্তার পরীক্ষা। বাংলাদেশের ইতিহাসে 75 থেকে 2008-এর নির্বাচন পর্যন্ত আপনি যদি দেখেন, জামাতে ইসলামী কখনোই রাষ্ট্রের পক্ষ থেকে চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, যেটা সে এখন পড়ছে। এখন তার শক্তিমত্তা পরীক্ষা হচ্ছে। এমন পরিস্থিতির পরও রাজনীতির গুটির চালে আবারও কি শক্তিমত্তা নিয়ে ফিরবে জামায়াত? লেখক ও গবেষক আফসান চৌধুরীর মতে সেটি হওয়ার সম্ভাবনা খুবই কম।
বাংলাদেশের মানুষের পক্ষে কোনো ধরনের খুব রিজিড কোনো জায়গায় যাওয়াটা প্রায় অসম্ভব, আমাদের সংস্কৃতিতে এটা নাই। পাবলিকের সামনে যে আমি জামাত ইসলামী নেতাদেরকে আমাদের ফাঁসি দেওয়া হয়েছে, এই ব্র্যান্ড নিয়ে উপস্থিত হওয়া জামাত ইসলামের পক্ষে প্রায় অসম্ভব। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী দল জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল। অনেকেই বলছেন নিষিদ্ধ হলে জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যুক্ত হতে পারে দলটির নেতাকর্মীরা। বিশ্লেষকদের ধারণা এসব করেও খুব বেশি প্রভাব ফেলতে পারবে না তারা। এদের প্রচুর ব্যবসায়িক স্বার্থ রয়েছে, নানা রকমের সামাজিক যোগাযোগ রয়েছে, সুতরাং আমার মনে হয় না তারা ঠিক এই রকমের একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে ইত্যাদি আরও অনেক কিছু যে সমস্ত আতঙ্কের কথা প্রচার করা হয় কেউ কেউ, এগুলো কিছুই হবে না, কিন্তু চিন্তাটা রয়ে যাবে। জামাত ইসলামের ক্যাডার বাহিনী থাকবে, তারা একটা উৎপাত করবে, কিন্তু তাদের সংগঠন যদি না থাকে, তাদের যদি জনসমর্থন না থাকে, কত দূর করতে পারবে? এটা খুব কঠিন হবে। ভারত এখানে আরেকটা বড় ভূমিকা, ভারতের রাজনৈতিক স্বার্থেই কিন্তু ভারত এই জঙ্গি গোষ্ঠীর বিরোধিতা করবে। দীর্ঘ এ সময়ে সমাজের নানা প্রান্তে শেকড় গজিয়েছে জামাতের ভাবাদর্শ, তাই এর বিরুদ্ধে চিন্তার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান রাজনৈতিক এই বিশ্লেষকদের। জামাত একটা আরোপিত সংস্কৃতি, এটা কিন্তু ধর্মীয় রাজনীতির সংস্কৃতি না। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 একটা বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। পরিবহন মালিক শ্রমিকদের আলটিমেটামে চিন্তিত নয় সরকার, বাড়ছে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা, জানালেন ওবায়দুল কাদের।